হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। রিসেন্টলি তোমাদের ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার পরীক্ষা শেষ হলো এবং আগামীকাল তোমাদের ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার পরীক্ষা। তো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমরা জানো প্রায় একরকমই, অর্থাৎ পুরাটাই থিওরি। তো আগের ক্লাসটা যেভাবে করেছি এটা অনেকটা একইভাবেই করব, অর্থাৎ যতগুলো টপিক আছে সবগুলোই মোটামুটি টাচ দিয়ে যাব, যাতে করে তোমরা যারা সারা বছর পড়েছো তাদের রিভিশন হয় এবং যারা কিছুই পড়ো নাই তাদেরও একটা মোটামুটি একটা সব টপিক সম্পর্কে আইডিয়া পাও, যাতে এক্সামে কিছু লিখে আসা যায়। ওকে, তো পুরো ক্লাস জুড়ে সবসময়ের মতো আমি আছি মোহাম্মদ নাবিল। বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা ইউনিভার্সিটির এমআইএস ডিপার্টমেন্টে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, তো আমাদের প্রথম অধ্যায়ের নাম কি? ব্যবস্থাপনার ধারণা। আচ্ছা, ব্যবস্থাপনা ব্যবস্থাপনা হচ্ছে, যেটার ইংলিশ হচ্ছে ম্যানেজমেন্ট। এই জিনিসটা আসলে কি? ওয়েল, এটা হচ্ছে একটা সামাজিক প্রক্রিয়া, যেটা ধরো বলা যায় যে আমার আন্ডারে অনেক মানুষ থাকবে এবং শুধু মানুষ না, আরো অন্যান্য অনেক এলিমেন্ট থাকবে। সবগুলাকে আমি সঠিক উপায়ে পরিচালনা করব এবং সবগুলার একদম বেস্ট ইউজ নিশ্চিত করব এবং সবগুলো থেকে আমি একটা ভালো আউটপুট নিব। ঠিক আছে? এটা ধরো কিভাবে বলতে পারো, ধরো তোমাদের ক্লাসরুমে একজন স্যার থাকে, ওনার কাজ হচ্ছে তোমাদের সবাইকে প্রথমত পড়ানো। তো তারপর শুধু ক্লাসে পড়ানো না, তোমরা যাদের বাসায় পড়ো সেটাও দেখা। সেটা কিভাবে দেখে? সে ধরো তোমরা না পড়ে যারা আসো তাদের মাইট দেয় বা বিভিন্ন রকম শাস্তি দেয়। তাহলে সে কয়েকটা জিনিস এনশিওর করতেছে। প্রথমত তোমরা যাতে বাসায় পড়ো, ঠিক আছে? সে শুধু ওইটাই না, সে কিন্তু ওখানে ধরো আরো তোমাদের ধরো বেঞ্চ যদি ফাঁকা থাকে সামনে পিছনে এনে বেঞ্চ গুলো পূরণ করায়। তো মোটামুটি ক্লাসের মধ্যে যা যা জিনিস থাকে সবগুলা কি সে একদম প্রপারলি ইউটিলাইজ করে এবং তার উদ্দেশ্য কি তোমাদের মধ্যে থেকে যাতে তোমরা পড়া কিছু শিখো এবং মানে অর্থাৎ ভালো একটা আউটপুট পাওয়া যায়। তাহলে যদি বইয়ের ভাষায় একটা সংজ্ঞা বলি, এটা হচ্ছে ব্যবস্থাপনা হলো একটি সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন সম্পদ, মানব, আর্থিক, প্রাকৃতিক, এইসব বিভিন্ন সম্পদ, এগুলোকে সঠিকভাবে পরিকল্পনা, সংগঠন, দিক নির্দেশনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবহৃত হয়ে পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জন করা যায়। তাহলে পূর্ব নির্ধারিত লক্ষ্য হচ্ছে আমি জাস্ট আমার একটা গোল ঠিক করব, বা ঠিক করবো আমার ওখানে যাওয়া লাগবে বা আমার ওইটা করা লাগবে। তো এরকম একটা পূর্ব নির্ধারিত আমার লক্ষ্য থাকবে, ঠিক আছে? মেইন একটা উদ্দেশ্য থাকবে। তো এই উদ্দেশ্য অর্জনের জন্য আমার কি কি করা হবে, কিভাবে কি কি করব, তারপর কিভাবে আমার মানে এই লক্ষ্যটা অর্জন করার জন্য মানে আমার আন্ডারে যা কিছু থাকবে সবগুলাকে প্রপারলি ম্যানেজ করাই হচ্ছে ম্যানেজমেন্ট। ঠিক আছে? এটাই। ওকে, তো ব্যবস্থাপনার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আছে লক্ষ্যমুখী কার্যক্রম, যেটা বললাম আমার একটা আলটিমেট লক্ষ্য থাকে। সামাজিক প্রক্রিয়া, যেমন সামাজিক প্রক্রিয়া তুমি ধরো তোমার অফিস, এখানে একজন ধরো ম্যানেজার, সে কি করে সবার সাথে ইন্টারাকশন করে। মোটামুটি এটা মানে সামাজিক প্রক্রিয়াই আর কি। ধরো সমাজের বিভিন্ন ধরনের মানুষের সাথে ইয়া করে, তারপরে এভাবে করে করে একটা কমিউনিকেশন বিল্ড আপ হয়। ঠিক আছে? তারপর হচ্ছে পরিকল্পিত কার্যক্রম। তোমাদের জানো ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পরিকল্পনা, যেটা তোমাদের নেক্সট চ্যাপ্টার। তো ওখানে এটা নিয়ে আলোচনা করব। চলমান প্রক্রিয়া ম্যানেজমেন্ট সবসময় চলে। তারপর সমন্বয়ের প্রয়োজনীয়তা, সমন্বয় একটা ম্যানেজমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো সকল স্তরে প্রযোজ্য, যেমন ধরো একটা কোম্পানির একদম বড় পর্যায়ে, ঠিক আছে, চেয়ারম্যান সিইও এরাও ম্যানেজ করে, আবার একদম নিম্ন পর্যায়ে ধরো ধরো প্রাণ কোম্পানির চেয়ারম্যান সিইও আছে, ঠিক আছে, এরা ম্যানেজ করে। আবার কি ধরো প্রাণ কোম্পানির ছোট্ট একটা শোরুম, যেমন ধরো ওই যে আরএফএল এর বেস্ট বাই, এগুলো কিন্তু প্রাণেরই, ঠিক আছে, প্রাণ আরএফএল গ্রুপের। তো এখানে কিন্তু তোমার ওই সবেও একজন ম্যানেজার থাকে। ঠিক আছে? তার মানে একজন দম উপরের পর্যায় থেকে নিচের পর্যায়ে সব জায়গায় কি বিরাজমান? বিরাজমান হচ্ছে তোমার ব্যবস্থাপনা। ওকে, তো ব্যবস্থাপনার উদ্দেশ্য গেল। এরপর হচ্ছে ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলী। এই যে এই সাতটা কিন্তু তোমাদের ভাইয়া একদম সিরিয়ালি মুখস্থ রাখা লাগবে। ঠিক আছে? যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, দিক নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। আমি একটা একটা করে বলি। এখানে হচ্ছে পরিকল্পনা হচ্ছে, এটা নিয়ে তোমাদের চ্যাপ্টার আছে, ওখানে ভালোভাবে আলোচনা করবো। বাট আপাতত একটু জেনে রাখো যে আমরা কোথায় যেতে চাই এবং কোথায় আসি, মানে কোথায় আসি এবং কোথায় যেতে চাই, এই দুইটার মধ্যে যে জিনিসটা কানেকশন বিল্ড আপ করে সেটা কি? যেটা হচ্ছে আমার এই দুইয়ের মাঝে কানেকশন বিল্ড করবে সেটা হচ্ছে পরিকল্পনা। সংগঠন হচ্ছে এই পরিকল্পনাটাকে একটা মোটামুটি পরিকল্পনা তুমি অর্জন করতে পারি, যেটা মোটামুটি আমার অর্গানাইজেশনের মধ্যে একটা স্ট্রাকচার বিল্ড করা।
তারপর এটা হচ্ছে কর্মী সংস্থান, হচ্ছে কর্মী নিয়ে কাজকর্ম, এটা আমরা চ্যাপ্টার আছে পড়বো। প্রেরণা হচ্ছে জাস্ট আমার কর্মী যাদের থাকে এদের মনোবল বা মনোবল বা মোটিভেশন, ঠিক আছে, এগুলা দেওয়া, মানে কাজ জাস্ট কাজ করো, এটা বললে তো করবে না। তো এর জন্য আমরা বিভিন্নভাবে হচ্ছে কাজের আগ্রহটা এটা হচ্ছে আমরা বাড়ানোর ট্রাই করি, এটাই হচ্ছে আমাদের মোটিভেশন বা প্রেরণা। তারপর হচ্ছে সমন্বয়, নিয়ন্ত্রণ, এগুলো আমরা পড়বো। আচ্ছা, আরেকটা জিনিস এখানে এই যেটা বললাম এটা কিন্তু আমাদের সিরিয়ালি মনে রাখা লাগবে, ঠিক আছে। এখন ধরো তোমাকে যেমন এমসিকিউ আসে কি পরিকল্পনার পরের ধাপ কি, তখন বলবা সংগঠন, এরপরের ধাপ কর্মী সংস্থান, এমন করে করে আসে। আরেকটা জিনিস আছে তোমার এই যে নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণের পরের ধাপ কি এমসিকিউতে আসে। নিয়ন্ত্রণের পরের ধাপ হচ্ছে তোমার এইভাবে আসে, মানে শেষ হয়ে আবার আসে, ঠিক আছে, মানে এটা হচ্ছে একটা সাইকেল। অর্থাৎ নিয়ন্ত্রণের পরের ধাপ আবার কি পরিকল্পনা, ঠিক আছে, বা পরিকল্পনা আগের ধাপ কি নিয়ন্ত্রণ। ওকে, এখন হচ্ছে ব্যবস্থাপনার গুরুত্ব, এটা নর্মালি একবার পড়লেই পারবে, যেহেতু ওয়ান শট ক্লাস আমি সবকিছু পড়াবো না। আচ্ছা, এখন হচ্ছে ব্যবস্থাপনার স্তর সমূহ। আচ্ছা, আমি একটু আগে বলছিলাম যে ব্যবস্থাপনা কোম্পানির বিভিন্ন স্তরে থাকে, ঠিক আছে। তো এই স্তরগুলোকে যদি আমি কয়েকটা ভাগে ভাগ করতে চাই, প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। কি কি? ঊর্ধ্বতন কর্মকর্তা, মধ্যম পর্যায়ের কর্মকর্তা, নিম্ন স্তরের কর্মকর্তা। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে তোমার ধরো এই যে আমি প্রাণ আরএফএল গ্রুপের একটা উদাহরণ দিছিলাম। প্রাণ আরএফএল গ্রুপের ধরো তোমার মানে পুরা প্রাণ আরএফএল গ্রুপের একদম ম্যানেজমেন্টের একদম টপে যে আছে, ঠিক আছে, ধরো চেয়ারম্যান, সিইও হতে পারে, তারপর সচিব হতে পারে, ঠিক আছে। তো এরা কি, এরা হচ্ছে একদম আমার উচ্চ পর্যায়ের অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তা, ঠিক আছে। এরা মানে যারা হচ্ছে একদম কোম্পানির একদম, যদি আমি একটা এটা মাঝে মাঝে একটা পিরামিড আকারে দেওয়া হয়, ঠিক আছে, তো একদম উপরে যারা থাকে, ঠিক আছে, অর্থাৎ টোটাল ম্যানেজমেন্ট যদি এটা হয় এই উপরে এটুকুর মধ্যে যারা আছে এরা কি, এরা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা। এরপর আসি মধ্যম পর্যায়ের কর্মকর্তা, এটা কারা? এটা হচ্ছে ধরো প্রাণ আরএফএল গ্রুপ তো পুরো বাংলাদেশে আছে, ঠিক আছে। এখন ধরো আমি শুধু বললাম রংপুর একটা জায়গা, শুধু রংপুরের মধ্যে যদি আমি চিন্তা করি, শুধু রংপুরেরও কিন্তু একদম ধরো ডিস্ট্রিক্ট ম্যানেজার বা এরিয়া ম্যানেজার টাইপ কিছু একটা আছে, ঠিক আছে। সে কিন্তু পুরো প্রাণ আরএফএল গ্রুপের নিয়ন্ত্রণ করে না, সে করে কি জাস্ট একটা ভাগ, একটা জেলা, ঠিক আছে। তো এটা হচ্ছে মধ্যম পর্যায়ের কর্মকর্তা এরা। এই যেমন এখানে উদাহরণ দেওয়া হচ্ছে বিভাগীয় প্রধান, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে নিম্ন স্তরের কর্মকর্তা, এটা কারা? যেমন আমি উদাহরণ দিয়েছিলাম দোকানে একজন শপ ম্যানেজার থাকে, ঠিক আছে, এরকম এরা হচ্ছে নিম্ন পর্যায়ের কর্মকর্তা। তো ধরো এই যে এরা এখানে মধ্যম, এখানে নিম্ন, ঠিক আছে। তো এখন এদের বিভিন্ন মানুষের কাজ বিভিন্ন রকম, যেমন এই যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, হ্যাঁ, এদের মেইন কাজ হচ্ছে পুরা অর্গানাইজেশনে কি হচ্ছে এটা ওভারলুক করা, ঠিক আছে, কোথায় কি হচ্ছে তার মানে একদম সবকিছু না। যেমন ধরো এখন প্রাণ কোম্পানির যে চেয়ারম্যান, সে তো আর এসে একটা দোকানে কি হচ্ছে দেখবে না, বাট সে কি করবে পুরা অর্গানাইজেশনটাকে উপর থেকে মানে একরকম তার একটা কন্ট্রোল থাকবে। সেটা কেমন, ধরো অর্গানাইজেশনের সামনে নতুন কোন প্রোডাক্ট লঞ্চ করবে, বা অন্য ধরো প্রাণ কোম্পানি এখন দেশের মধ্যে আছে, দেশের বাইরে যেতে চায়, যেমন ইন্ডিয়া কিন্তু প্রাণের প্রোডাক্ট পাওয়া যায় বিভিন্ন দেশের, মানে পুরো পৃথিবীর বিভিন্ন দেশেই পাওয়া যায়। এমন কথা নতুন একটা দেশের মার্কেট মানে বৃদ্ধি করবে, ঠিক আছে, এক্সপ্যানশন করবে। তো এরকম বড় বড় ডিসিশন গুলা কে নিবে? নিবে হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা, ঠিক আছে, অর্থাৎ নীতি নির্ধারণ করবে। আর হচ্ছে মধ্যম পর্যায়ের কর্মকর্তা কারা? এরা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা, এরা তো নীতি নির্ধারণ করে, বাট এগুলো এক্সিকিউট কিন্তু ওনারা করে না, ঠিক আছে। মেইনলি এগুলো করতে হয় কাদের? মধ্যম পর্যায়ের যারা কর্মকর্তা আছে। আর নিম্ন স্তরের কর্মকর্তা কারা? এরা হচ্ছে ডাইরেক্ট ধরো শ্রমিকদের দেখাশোনা করে, অর্থাৎ শ্রমিকদের সাথে একদম ডাইরেক্ট কন্ট্যাক্ট হয়, ঠিক আছে, এরা। অর্থাৎ একদম নিম্ন পর্যায়ে যারা কর্মকর্তা আছে, অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তা হচ্ছে নীতি নির্ধারণ করে, মধ্যম পর্যায়ের কর্মকর্তা হচ্ছে ওগুলোই এক্সিকিউট করার জন্য সাহায্য করে, এবং এই দুই পর্যায়ের মধ্যে একটা কানেকশন বিল্ড করে, ঠিক আছে। আর নিম্ন পর্যায়ের কি, এরা হচ্ছে একদম মাঠ পর্যায়ে কাজগুলা করে, ঠিক আছে, মানে একদম মাঠ পর্যায়ে এসে সে তারা কাজগুলো এক্সিকিউট করে। ওকে, আমাদের প্রথম চ্যাপ্টার শেষ, এখন হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার, এটা কি ব্যবস্থাপনার নীতি। ওকে, হেনরি ফেয়ল একজন জনপ্রিয় ব্যবস্থাপক, উনি হচ্ছে ব্যবস্থাপনা নিয়ে 14টা এমন নীতি দিছে, অনেক আগে দিছে, বাট
ওগুলো এখনো কার্যকর এবং বলা যায় যে কিয়ামতের আগ পর্যন্ত কার্যকর থাকবে। ঠিক আছে, 14টা নীতি। তো এগুলা কি কি আমরা দেখি। তো এই নীতিগুলো কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই মুখস্থ করা লাগবে এবং ভালোভাবে শেখা লাগবে। এমসিকিউ এখানে কোশ্চেন আসতেই থাকে এবং সৃজনশীলও প্রায়ই আসে। ওকে, তো আমি নীতিগুলো একটা একটা করে যাচ্ছি। প্রথমে হচ্ছে কর্ম বিভাজনের নীতি। এটা যেটা নাম শুনি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে কর্ম মানে কাজ, বিভাজন মানে হচ্ছে ভাগ করা। অর্থাৎ আমার অর্গানাইজেশন অনেক অনেক কাজ থাকে, আমি সেগুলোকে সুন্দর সুন্দর ছোট ছোট ভাগ করি। ঠিক আছে, এটাই। তারপর হচ্ছে কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষণের নীতি। আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের এটা একটু বুঝতে হয়, যেটা হচ্ছে দায়িত্ব বলতে বোঝায়, দায়িত্ব কি তোমরা জানো? ধরো আমি একজনকে বললাম তুমি এই কাজ করবা, তো বা ধরো তুমি কি বলি, হুম, এখন হচ্ছে ধরো আমি আমার একটা ধরো বড় ব্র্যান্ড আছে, ওখানে আমি বললাম আমার একটা এলাকা একটা দোকান আছে, বললাম এই দোকান থেকে আমাকে মাসে 20,000 টাকার সেল, আমার মাসে 20,000 টাকার সেল লাগবে। তো আমি ম্যানেজারকে দায়িত্ব দিলাম, যেভাবেই হোক এটা তোমার দায়িত্ব যে এই এই মাসে যেন 20,000 টাকার সেল হয়। ঠিক আছে, তাকে আমি এই দায়িত্বটা দিলাম। এখন কর্তৃত্ব হচ্ছে সে তো দায়িত্ব পাইছে, এখন দোকানে তো সে ছাড়া আরো অনেক কর্মীরা আছে, সে তো ডাইরেক্ট কর্মীদের মতো তো সে কেনা বেচা করবে না, কেনা বেচা তো মেইনলি করবে কারা, যারা হচ্ছে শ্রমিক আছে, সেলসম্যান আছে, এরা আছে। ঠিক আছে, এখন এদের থেকে তো আসলে আমার কাজটা আদায় করা লাগবে, সেলসম্যানরা যাতে ঠিক মতো তাদের কাজ করে। এটার জন্যই তো আমি আসলে সব ম্যানেজারের উপর দায়িত্বটা দিছি। ঠিক আছে, মানে সব ম্যানেজারকে দায়িত্ব দিচ্ছি আমার 20,000 টাকার সেল উঠায় দিতে হবে। বাট এটা কখন উঠবে? যখন সেলসম্যানরা ঠিক মতো কাজ করবে। অর্থাৎ সেলসম্যানরা কার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে? এই যে আমি যে ম্যানেজার ছিল তার কাছে। ঠিক আছে, অর্থাৎ আমি যখন ম্যানেজারকে কোনো দায়িত্ব দিব যে এই কাজ করতে হবে, তাহলে তার আন্ডারে যারা আছে তাদেরকেও একটা জবাবদিহি করার একটা পাওয়ার দেওয়া লাগবে। ঠিক আছে, তো দায়িত্ব কি সেটা তো বললামই, আর কর্তৃত্ব হচ্ছে জবাবদিহি করার ক্ষমতা। ঠিক আছে, একজন একজনের কাছে জবাবদিহি করবে। তো এই দুইটার মাঝে একটা মানে একটা সমন্বয় রাখতে হয়। আচ্ছা, কেন্দ্রীকরণ আর বিকেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণ বলতে বোঝায় যে কোম্পানির একদম ঊর্ধ্বতন কর্মকর্তা এরাই সব ধরনের ডিসিশন নিবে। ঠিক আছে, মানে কোম্পানির যা যা মেইন ডিসিশন নেওয়ার যে পাওয়ারটা পুরোটি কাদের কাছে কুক্ষিগত করা থাকবে? ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। আর বিকেন্দ্রীকরণ করণ হচ্ছে এই ক্ষমতাটাই, মানে ডিসিশন নেওয়ার এই ক্ষমতাটাই আমি বিভিন্ন স্তরে ভাগ করে দিব। ঠিক আছে, এটাই। এরপর হচ্ছে আদেশের ঐক্য। এটা একটু ভালো মতো বুঝতে হবে, এটা কিন্তু আসে পরীক্ষায়। ঠিক আছে, আদেশের ঐক্য বলতে বোঝায় যে একজন ব্যক্তি শুধু একজনের থেকে আদেশ পাবে। ঠিক আছে, এখন ধরো আমি একজন কর্মী, আমি যদি দুইজনের থেকে আদেশ পাই, আমি এই দুইজন, আমি এর আদেশ আগে পালন করব নাকি এর আদেশ আগে পালন করব, এই আমি কনফিউশনে পড়বো। অর্থাৎ আমার দুইজনই আমাকে একই টাইমে দুইজনই আদেশ দিছে, তাহলে আমি কারটা পূরণ করব কারটা পূরণ করবো না, দুইজনই আমার বস। তো এই আমার একটা সমস্যা। আবার একটা সমস্যা কি, আমি যদি একটু চালাক হই এবং একটু শয়তান হই, আমি ফাঁকি দিব। ঠিক আছে, তো ধরো আমি ক আর খ, হ্যাঁ, দুইজনের থেকে আদেশ পাবো। এখন আমার নাম নাবিল, তো আমি দেই। এখন আমি হলো ভালো না। ঠিক আছে, তো আমাকে ক একটা আদেশ দিল। ঠিক আছে, ক আমাকে একটা আদেশ দিল যে নাবিল ভাই তুমি এই কাজটা করো। ঠিক আছে, নাবিল তুমি এই কাজটা করো। বাট আমি বলবো ভাই আমাকে তো খ অলরেডি একটা কাজ দিয়ে রাখছে, তাই আমি আপনার কাজটা করতে পারবো না। আবার একইভাবে খ কে বলবো ভাই ক তো আমাকে এই কাজটা দিয়ে রাখছে, আমি আপনার কাজটা করতে পারবো না। অর্থাৎ দুইজনকেই বললাম যে অপোজিট জন আমাকে অন্য একটা কাজ দিয়ে রাখছে, এটা বলে আমি দুইজনের কাজই ফাঁকি দিলাম, আমি কোনোটাই করলাম না, আমি ঘুমাইলাম। ঠিক আছে, তো এরকম বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় যখন আমি আদেশ দুইজনের থেকে পাবো। ঠিক আছে, আর নির্দেশনার ঐক্য। নির্দেশনার ঐক্য বলতে বোঝায় যে আমার আগে যেই নির্দেশনা ছিল, এখন মানে আগের নির্দেশনাগুলো এবং এখনের নির্দেশনাগুলো যদি একসাথে অ্যালাইন করবে। যেমন ধরো আমি আমার একটা ধরো বার্গারের দোকান আছে। ঠিক আছে, আমি বিদেশ থেকে শেফ নিয়ে আসছি বার্গার রেস্টুরেন্টের জন্য, তারা প্রচুর খুব ভালো ভালো বার্গার বানায়। এখন হুট করে আমি তাদের বললাম বিরিয়ানি বানাইতে, তারা বিদেশি শেফ, তারা বিরিয়ানি কেমনে বানাবে? এইটাই তো, আমি আগে যেই নির্দেশনাগুলো দিছি সেগুলোর সাথে এখন যে নির্দেশনাগুলো দিব সেইটার একটা মিল থাকা লাগবে। ঠিক আছে, এটাই হচ্ছে নির্দেশনার ঐক্য।
তারপর এটা হচ্ছে সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগ। যেমন ধরো কোনো একটা কাজ আমার পার্সোনালি ভালো লাগতেছে না, পার্সোনালি মানে শুধু আমার ভালো লাগতেছে না, বাট অর্গানাইজেশনের জন্য কাজটা খুবই গুরুত্বপূর্ণ, অর্গানাইজেশনের ভালো হবে বাট আমার ধরো খুব একটা ভালো হচ্ছে না, বাট এই ক্ষেত্রে প্রাধান্য পাবে কোনটা, আমার স্বার্থ নাকি অর্গানাইজেশনের স্বার্থ? অবশ্যই অবশ্যই অর্গানাইজেশনের স্বার্থ। জোনাময় শিকলের নীতি হচ্ছে তোমার, এটা কিভাবে বুঝি, উপর থেকে যেমন একটা এরকম অর্গানাইজেশন স্ট্রাকচার যদি বলি, এমন করে কি আদেশ, ঠিক আছে, আদেশ উপর থেকে নিচে যাইতেছে, কারণ উপর থেকে তো আদেশ দেয়, ঊর্ধ্বতন থেকে মধ্যস্তরের আদেশ দেয়, মধ্যস্তর থেকে নিম্ন স্তরের আদেশ দেয়, ঠিক আছে, এটা হচ্ছে আদেশ। তাহলে উপরে আবার একটা কি হচ্ছে জবাবদিহি, অর্থাৎ আদেশ উপর থেকে নিচে নামতেছে এবং জবাবদিহি নিচ থেকে উপরে উঠতেছে, কারণ আমি জবাব দিব আমার যে ম্যানেজার আছে তার কাছে, ম্যানেজার আবার জবাব দেবে কার কাছে, তার যে বস আছে তার কাছে, এইভাবে করে করে কি আদেশ উপর থেকে নিচে নামতেছে, সে একজনকে দেয়, তারপর যে এভাবে করে করে একজন একজন দিতে থাকে, আবার জবাব দিয়ে কি একজন একজন করে করে উপরে উঠতে থাকে, ঠিক আছে। তো এই যে এই জিনিসটাকে বলা হচ্ছে জোড়াময়ী শিকল, ঠিক আছে। তারপর হচ্ছে নিয়মানুবর্তিতা, এটা নামটা সেটাই, যে কোম্পানির অর্গানাইজেশনের যেসব নিয়ম কানুন আছে ওগুলো সবার মানা লাগবে। শৃঙ্খলার নীতি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এইটার মানে হচ্ছে যোগ্য মানুষকে যোগ্য স্থানে রাখা। এটা কেমন, ধরো আমি আমার অর্গানাইজেশনে অনেক ধরনের কর্মী আছে, ঠিক আছে, একজন হচ্ছে টেকনোলজি নিয়ে অনেক এক্সপার্ট, ধরো কম্পিউটার এক্সপার্ট, একদম গ্রাফিক্স ডিজাইনিং, প্রোগ্রামিং, কোডিং টোডিং একদম সব ফাটায় ফেলায়, তারে আমি দিলাম ঘর মুছতে। এই যে এইটাই, আমি হচ্ছে যোগ্য মানুষকে, মানে যে যেই কাজের এক্সপার্ট তাকে সেই কাজে দেওয়া লাগবে, এটি হচ্ছে যোগ্য মানুষকে যোগ্য স্থানে বসানো। যেমন আমি একটা বললাম ভালোকে আমি খারাপ থাকে বসাইছি, এবার একইভাবে যে ধরো আমার অর্গানাইজেশনের ঘরটার মুছে পরিষ্কার করে, ঠিক আছে, ওনাকে আমি দিয়ে দিলাম হচ্ছে ম্যানেজারিয়াল ডিসিশন নিতে। এই যে মানে অযোগ্য একজনকে আমি যোগ্য জায়গায় দিয়ে দিছি, আবার ওই সময় শুরুতে বলছিলাম কি যোগ্য একজনকে আমি অযোগ্য একটা দিয়েতে দিয়ে দিছি, ঠিক আছে। তো এরকম যার যতটুকু ক্যাপাবিলিটি আছে, অ্যাবিলিটিস আছে, এইগুলা বিবেচনা করে তাকে ওই ধরনের একটা পজিশনে বসানো লাগবে, ঠিক আছে। এটাই হচ্ছে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে রাখা। পারিশ্রমিকের নীতি হচ্ছে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া লাগবে। তারপরে এগুলো নর্মালি সবগুলোই পারবা, এখানে কঠিন কিছু নাই, নিজের গুলো সোজা। আর এখানে হচ্ছে দুইজন ব্যবস্থাপক সম্পর্কে বলা আছে, হেনরি ফেওল আর হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর। তো এখানে তোমরা এগুলো পড়ে নিও, বাট মেইনলি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যেমন এখানে এফ.ডব্লিউ. টেইলর, এনাকে বলা হয় হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। উনি দুইটা বই লেখছে 1903 এবং 1911 সালে, ওইগুলো সম্পর্কে একটু দেখবা টেকবা, তাহলেই হয়ে যাবে। আর এরপর হেনরি ফেওল যে কি এই যে 14টা নীতি বললাম, এই 14টা যে প্রবর্তন করছে, আর ওনাকে বলা হয় হচ্ছে ব্যবস্থাপনার জনক বা আধুনিক ব্যবস্থাপনার জনক, ঠিক আছে। তাকে আবার প্রশাসনিক তত্ত্বের জনক বলা হয়, অনেকগুলো আছে পড়ে নেবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ তে আসে। ওকে, ব্যবস্থাপনার নীতি নিয়ে এখানে আরেকটা জিনিস বলো বাদ হয়ে গেছে, যে হেনরি ফেওল পরে হচ্ছে আরো কয়েকটা নীতি দিছে, ঠিক আছে, এগুলো একটু দেখে নিও। আর কি আছে, আচ্ছা, হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, ঠিক আছে। এইটা হচ্ছে নর্মাল ব্যবস্থাপনা, আগে ধরো কি এই কাজ করো কাজ করো আমি বলে বলে নর্মাল এটা কাজ করতো, বাট বৈজ্ঞানিক ব্যবস্থাপনা হচ্ছে যে গতানুগতিক যেসব কাজকর্মগুলো আছে এইগুলার পরিবর্তে কিছু বৈজ্ঞানিক বিশ্লেষণ, বিচার বিশ্লেষণ করে টোরে দেখা যে কিভাবে করলে আমি আমার কাজের আউটপুট বেশি পাই, ঠিক আছে। তো এইভাবেই ইয়েটা আসে, সেটাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। এইটা প্রবর্তন করে কি এফ.ডব্লিউ. টেইলর, ঠিক আছে, ফ্রেডরিক উইনস্লট টেইলর। তো এইটা তোমরা একটু পড়ে নিও। আচ্ছা, এখন হচ্ছে আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা, এখানেও বোঝানোর কিছুই নাই। আচ্ছা, এখানে একটু আছে এই একটা জিনিস, ঠিক আছে। আচ্ছা, কারিগরি দক্ষতা বলতে কি বোঝায়? কারিগরি দক্ষতা বলতে বোঝায় যে হাতে কলমে কাজটা করা, ঠিক আছে। এখন এই দক্ষতা কিন্তু সবার লাগে না। যেমন ধরো প্রাণ কোম্পানির কি কি প্রোডাক্ট আছে, যেমন প্রাণ অল টাইমের কিছু বিস্কুট ব্রেড অনেক কিছু আছে, ঠিক আছে, বাট প্রাণ কোম্পানির যে চেয়ারম্যান সে কি বসে বসে বিস্কুট ব্রেড বানায় না, অর্থাৎ তার এই দক্ষতা নাই, বাট তার এই দক্ষতার দরকারও নেই, ঠিক আছে। এটাই হচ্ছে কারিগরি দক্ষতা, অর্থাৎ
হাতে কলমে কোনো কাজ করা। তারপর মানবীয় ও আন্তঃব্যক্তিক দক্ষতা। আচ্ছা, এটা মনে হয় কারিগরি দক্ষতা কিন্তু নিম্ন পর্যায়ে বেশি কাজে লাগে, ঠিক আছে? অর্থাৎ নিম্ন পর্যায়ের যারা ব্যবস্থাপক তাদের কারিগরি দক্ষতা বেশি বেশি লাগে। এরপর হচ্ছে মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা, ইংলিশে বললে ইন্টারপার্সোনাল, ঠিক আছে? তো এই মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা হচ্ছে আমি মানে কমিউনিকেশন বা যোগাযোগের কতটা ভালো, ঠিক আছে, অন্যান্য মানুষের সাথে যোগাযোগ করা। তো এইটা মেইনলি ম্যানেজমেন্টের যে তিনটা স্তর বললাম প্রত্যেকটাতেই প্রায় সমানভাবেই লাগে। হচ্ছে ধারণাগত বা কল্পনাগত দক্ষতা, এটা হচ্ছে আমি কিভাবে করে কোনো জিনিসকে কনসেপচুয়ালাইজ করতে পারি, অর্থাৎ এটা মোটামুটি বড় পর্যায়ে যারা থাকে অর্গানাইজেশনে তাদের লাগে। ধরো এটা কিভাবে বুঝাই, ধরো আরো 10 বছর পর পরিস্থিতি কেমন হবে, এখনই আমি কোন ব্যবসা শুরু করলে আরো 10 বছর পর যে সেটা সফলতা পাবে, ঠিক আছে? তো এরকম যে মানে অনেক ধারণা করতে পারে, ঠিক আছে? এই কনসেপচুয়াল আইডিয়াস গুলাকে বলে কি, হয়তো ধারণাগত দক্ষতা, অর্থাৎ তার প্রচুর ধারণা করতে পারে, এরকম মানে কল্পনা চিন্তা ভাবনা করে আর কি, বড় ধরনের চিন্তা ভাবনা করতে পারে, থিঙ্ক বিগ, ঠিক আছে? তো এরকম বড় ধরনের চিন্তা ভাবনা করতে পারে, কি বলে বলা হচ্ছে ধারণাগত বা কল্পনাগত দক্ষতা। এটা কাদের বেশি লাগে? এইটা লাগে হচ্ছে উচ্চ স্তরের যারা ম্যানেজার আছে তাদের, অর্থাৎ কারিগরি লাগে কাদের, নিম্ন স্তরের। ধারণাগত লাগে কাদের, উচ্চ স্তরের। আর মানবীয় বা আন্তঃব্যক্তিক প্রায় সব স্তরেই লাগে, ঠিক আছে? এখানে দেখে নিও আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী, এটা সহজ। তারপর হচ্ছে সংগঠন, ঠিক আছে? সংগঠন হচ্ছে যে কোনো উদ্দেশ্যে একসাথে হওয়া কিছু মানুষ, এটাই সংগঠন। তারপর হচ্ছে ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা তো কি বললামই, মানে হচ্ছে এই কাজটাই ব্যবস্থাপক যা করে এটাই ব্যবস্থাপনা। আচ্ছা, প্রশাসন, ঠিক আছে? প্রশাসন কি? প্রশাসন হচ্ছে জাস্ট আমার উচ্চ পর্যায়ে যারা ব্যবস্থাপক আছে তাদেরকেই বলা হয় হচ্ছে, ওই স্তরটাকেই বলা হয় হচ্ছে প্রশাসন, ঠিক আছে? আর এই জিনিসটা একটু মনে রাখো, এটা এমসিকিউতে প্রায়ই আসে, যেটা হচ্ছে সংগঠনকে বলা হয় ব্যবস্থা মানে বাহু, সংগঠনকে বাহুর সাথে তুলনা করা হয়, ব্যবস্থাপনাকে চক্ষুর সাথে তুলনা করা হয়, এবং প্রশাসনকে মস্তিষ্কের সাথে তুলনা করা হয়। কেন? কারণ প্রশাসন মানে কি, যারা হচ্ছে একটু মাত্র বললাম যে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক। এখন প্রতিষ্ঠানের চিন্তা ভাবনা, বড় বড় চিন্তা ভাবনা কে করে? এই উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকরাই। এখন চিন্তা করা কার কাজ? ব্রেনের কাজ। এর জন্য এটাকে বলা হয় কি, মস্তিষ্কের সাথে তুলনা করা হয়। এখন দ্বিতীয় পরের চ্যাপ্টার, এটা হচ্ছে সংগঠিতকরণ বা সংগঠন, ঠিক আছে? এইটা কি? এটা হচ্ছে প্রতিষ্ঠানের, ধরো মানে বিভিন্ন কাজ থাকে, ঠিক আছে? বিভিন্ন কাজ না মানে বিভিন্ন কাজও, ঠিক আছে, কাজ বা তারপর মানুষজন, দায়িত্ব, সবগুলো হচ্ছে জাস্ট একটা মানে প্রতিষ্ঠানের মধ্যে যা যা আছে সবগুলোকে একটা স্ট্রাকচারে নিয়ে আসা। এটা কিন্তু এই যে মনে রাখো এমসিকিউ আসে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে, ব্যবস্থাপনা। প্রথম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পরিকল্পনা। তো এইখানে ব্যবস্থাপনার 4টা ইয়ে আছে, কাজ আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা দেখে নিবা। কার্য বিভাজন কি বলছি, তারপর দায়িত্ব সংজ্ঞায়িতকরণ, মানে প্রথমে হচ্ছে অর্গানাইজেশনের যেসব কাজ আছে কাজগুলোকে আমি ভাগ করে দিব, ঠিক আছে? এরপর আমি সবার যে কার কি দায়িত্ব আছে এটা বলে দিব, এরপর দায়িত্বগুলো ওগুলো অর্পণ করব, ঠিক আছে? তারপর হচ্ছে পারস্পরিক সম্পর্ক স্থাপন, অর্থাৎ আমি প্রথমে কাজ ভাগ করব, এরপর এর জন্য আমার প্রথমে তারপর কাজগুলো ভাগ করার পর আমি দেখবো আমার প্রতিষ্ঠানে কাজটা ভাগ করছে, এখন ছোট ছোট অনেকগুলো কাজ হচ্ছে, ওগুলার কি টোটাল কি কি দায়িত্ব দেওয়া লাগবে আমার মানুষজনকে, তারপর করবো কি এই দায়িত্বগুলো আমি মানুষজনকে দিব। এরপর অনেকজনকে আমি অনেক দায়িত্ব দিছি, এরপর সবার মধ্যে আমি একটা কানেকশন বিল্ড করব, ঠিক আছে? ওকে, তো হচ্ছে আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য, এখানে কঠিন কিছু আছে? এখানে কঠিন কিছু নেই, এটা পড়লেই পারবা। ওকে, সংগঠন কাঠামো। আচ্ছা, এইটা হচ্ছে আমি যেটা বললাম যে পুরোটাকে স্ট্রাকচারে নিয়ে আসা, ঠিক আছে? এটা হচ্ছে সংগঠন। এখন এই স্ট্রাকচারটা কেমন হবে এইটাই হচ্ছে বিষয়। এইটাকে নরমালি 5 রকম স্ট্রাকচার হইতে পারে, ঠিক আছে? তো এগুলো কি কি একটা করে আমরা দেখি, আসো। প্রথমে হচ্ছে সরল রৈখিক সংগঠন। এটা হচ্ছে কেমন, এই ধরো এখানে আমি একটা যদি আঁকি,
অর্থাৎ এই একজন বস, এর আন্ডারে দুইজন, আবার এদের আন্ডারে আরো মানুষজন, অর্থাৎ সরলরেখায় উপর থেকে নিচে মানে ইয়েটা ভাগ হইতেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে সরলরৈখিক সংগঠন। অর্থাৎ কাঠামো, এটাকে যদি বলা হয় হচ্ছে কর্তৃত্ব রেখা, ঠিক আছে। তাহলে এর কর্তৃত্ব কাদের উপর আছে? এই এদের উপর আছে, এর কর্তৃত্ব এদের উপর আছে, ঠিক আছে। আবার এর কর্তৃত্ব এটুকের উপর আছে, এর কর্তৃত্ব এটুকের উপর আছে। তো এরকম এটা সরল রেখায় যখন নামে তখন এটাকে বলা হয় কি? সরল রৈখিক সংগঠন। এইটা মেইনলি থাকে হচ্ছে মিলিটারিতে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এইটা আবার আরেকটা আছে যে এটা সবচেয়ে পুরানো ধরনের সহজ সংগঠন কাঠামো, ঠিক আছে। এখানে হচ্ছে অধমস্থ ব্যক্তির উপর অতিমাত্রায় কর্তৃত্বশালী থাকে, নর্মালি পড়নি, কঠিন কিছু নাই। আচ্ছা, এরপর হচ্ছে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। এইটা কেমন? আগে সরলরৈখিক কি ছিল? এরকম এরকম করে ভাগ হয়, ঠিক আছে। বাট পদস্থ কর্মী সংগঠনে এর সাথে আরেকজন থাকে, মানে সরলরৈখিকের সাথেই, বাট কেন এদের সাথে আরেকজন করে করে থাকে। অর্থাৎ এই সরলরৈখিক নির্বাহী, যে মেইন, যে এই যে নির্বাহী, একে সাহায্য করার জন্য আরেকজন উপদেষ্টা থাকে, ঠিক আছে, বা সহযোগী বলতে পারো এরকম। তো এইটাই হচ্ছে আমার কি? সরল রৈখিক বা সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠন, ঠিক আছে। তো এইটা মোটামুটি আগেরটার মতোই, বেশি পার্থক্য কি? জাস্ট পার্থক্য এক জায়গায়, যে একজন পদস্থ কর্মী বা উপদেষ্টা বা অ্যাসিস্ট্যান্ট টাইপ কেউ একজন থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে আরেকটা জিনিস, এখানে দুই ধরনের ইয়া থাকে, বাট সেটা বললাম যে এখানে দুইজন আছে, ঠিক আছে, এও আছে এও আছে, বাট কর্তৃত্ব কিন্তু এর বেশি, ঠিক আছে, এটা মনে রেখো। আর হচ্ছে তোমার কার্যভিত্তিক সংগঠন। এটা হচ্ছে একটা অর্গানাইজেশনকে মানে কাজের হিসাবে ছোট ছোট অনেক ভাগ করা হয়, এবং এই একটা ভাগের জন্য একজন ওই কাজে এক্সপার্ট ম্যানেজার দেওয়া হয়, ঠিক আছে। এইটাই মানে আমার প্রতিষ্ঠানে তো কাজ অনেক কিছু থাকে, ঠিক আছে। তো এরকম ধরো ওই যে বললাম, প্রাণ কোম্পানির আছে কি তোমার আরএফএল এর আছে প্লাস্টিক, ভিশনের আছে তোমার হচ্ছে ইলেকট্রিক জিনিসপত্র, তারপর রিগেল ফার্নিচার, ঠিক আছে। তো এরকম অনেকগুলো আছে কি প্রাণের, তারপর টেস্টি ট্রিট, মিঠাই, এরকম অনেক কিছু আছে প্রাণের। তো এইগুলোর জন্য এখন ধরো যে মিষ্টিতে এক্সপার্ট, ঠিক আছে, মিষ্টি সেই সম্পর্কে আইডিয়া ভালো রাখে, মিষ্টির মার্কেট সম্পর্কে, এখন তাকে কি আমি আরএফএল এর ম্যানেজার দিব? না, তাকে দিব কি মিঠাইয়ের ম্যানেজার, ঠিক আছে। তো এইটাই, তো এরকম বিভিন্ন কাজ হিসাবে বিভিন্ন ইয়া ভাগ করা এবং ওগুলোর জন্য একজন এক্সপার্ট ম্যানেজার দেওয়া। তারপর হচ্ছে এইটাই হচ্ছে কমিটি সংগঠন। আচ্ছা, কমিটি সংগঠন হচ্ছে তোমার ধরো বিভিন্ন সময় দেখো না, যদি একটা ক্রাইম বা একটা ধরো হওয়ার কথা ছিল না এমন নেগেটিভ কোনো একটা কিছু ঘটে যায়, তখন তদন্ত কমিটি গঠন করা হয়। এটা আসলে কি? এটা হচ্ছে ধরো যখন কোনো এরকম বিশেষ কোনো প্রবলেম দেখা দেয়, মানে সমস্যা, বা বিশেষ কোনো কাজ করা লাগবে, তো এই কাজটা করার জন্য অথবা শুধু এই সমস্যাটা সমাধান করার জন্য একটা টেম্পোরারি একটা গ্রুপ গঠন করা হয়। এটা কিন্তু সবসময় থাকে না, এটা কতদিন পর্যন্ত থাকবে? যতদিন পর্যন্ত যে সমস্যাটার সলিউশন না বের হয়, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা সমস্যা বা একটা কোনো কাজ করার জন্য আমি একদম পার্মানেন্ট না, বাট টেম্পোরারি একটা কিছু মানুষজন নিয়ে আসবো, এবং মানুষরা হবে হচ্ছে এক্সপার্ট, কিছু এক্সপার্ট মানুষকে আমি নিয়ে আসবো। ধরো বেশি বড় হয় না, বাট এক্সপার্ট মানুষদের আমি নিয়ে আসবো, নিয়ে এসে কি আমার এই প্রবলেমটার সলিউশন দিবে বা আমার এই কাজটা করে দিবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে কমিটি। তো এটা করা হয় নর্মালি কখন? মানে বিশেষ কোনো সমস্যা দেখা দিলে বা বিশেষ কোনো কাজ করানো থাকলে। এটা আরো কিছু নাম আছে, এক্সিকিউটিভ কমিটি, তারপর হচ্ছে তোমার এগুলোকে কমিটি বলা হয়, বোর্ড বলা হয়, কাউন্সিল বলা হয়, ঠিক আছে। এখানে কমা দেয় নেই, এগুলো দেখিনি, অনেকগুলো নামে বলা হয়। তারপর হচ্ছে কমিটির এমনি সুবিধা আছে যে খুবই যেই ডিসিশনটা ফাইনালি আসে এটা অনেক এক্সপার্ট একটা ডিসিশন হয়, ঠিক আছে, কারণ সবাই ওই ওই লাইনের এক্সপার্ট লোক। বাট সমস্যাটা হচ্ছে মোটামুটি এক্সপার্ট তো অনেক বেশি, ঠিক আছে। তো সবসময় সবার মতের মিল হয় না, এক একজন এক এক কথা বলে, এর জন্য ফাইনাল ডিসিশনটা নিতে মাঝে মাঝে ডিলে হয়, ঠিক আছে। তো এই সুবিধা অসুবিধা আছে, এগুলো পড়ে নিও।
আর হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন। আচ্ছা, এইটা গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে তোমার দুই ধরনের সংগঠনের মিশ্রণ। মানে হচ্ছে তোমার একই অর্গানাইজেশনকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? কার্যভিত্তিক এবং দ্রব্য ভিত্তিক। দ্রব্য কিন্তু তোমরা জানো। তো একজন থাকে প্রোডাক্ট ম্যানেজার, আবার একজন থাকে হচ্ছে নরমাল কাজের ম্যানেজার, ঠিক আছে? তো অর্থাৎ একজন কর্মী তার জবাবদিহি কার কাছে? দুইজন ম্যানেজারের কাছে। এতে হচ্ছে একদম সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত হয়। তো এই যে প্রজেক্ট ম্যানেজার হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার, এই দুই ম্যানেজারের সমন্বয়ে যে সংগঠন গঠিত সেটা কি বলে? ম্যাট্রিক্স সংগঠন, ঠিক আছে? যেটা বললাম যে একজন দুইজনের কাছ থেকে ইয়া পাবে, অর্থাৎ দুইজন বস থাকবে তার। আর এই প্রথম ইয়াটা আবিষ্কার হয় 1960 সালে। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের এরোস্পেস কোম্পানি এটা প্রথম শুরু করে, ঠিক আছে? এগুলো পড়ে নিয়ে এমসিকিউতে আসে এবং সিকিউতে প্রচুর আসে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের পরের চ্যাপ্টার, যেটা কি পরিকল্পনা। ওকে, পরিকল্পনা কি? এটা কি বলছিলাম যে আমি ধরো এখন বর্তমানে এখানে আছি, ঠিক আছে? এখন বাট আমি এইখানে যেতে চাই ভবিষ্যতে। এটা হলো বর্তমান, এটা হচ্ছে ভবিষ্যৎ, ঠিক আছে? বর্তমানে এখানে আসি এবং ভবিষ্যতে এখানে যেতে চাই, এই দুইটার মধ্যে থেকে একটা ব্রিজ করে দেওয়া করে দিবে কে? পরিকল্পনা বা প্ল্যানিং, ঠিক আছে? অর্থাৎ এটার কাজ কি? প্রথমে আমি একটা গোল ঠিক করি। ধরো আমি একটা কোম্পানি দিব, বা আমি যে প্রোকাডেমিক্স দিয়েছি, প্রোকাডেমিক্স এর প্রধান উদ্দেশ্য কি? আমি একদম কোয়ালিটি এডুকেশন এনশিওর করব কমার্স স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? তো এখন এইটা আমি কিভাবে করে দিব? আমার কি কি টিচার নেওয়া লাগবে, বা কি কি সাবজেক্ট আমি পড়াবো, ভবিষ্যতে কিভাবে করে করে আমি কোর্স গুলা সাজাবো। তো এই যে আমি ফিউচারের জন্য আগাম চিন্তা ভাবনা করে রাখতেছি, আমার কিভাবে আমি আমার আমার পথটা কি হবে এবং এই পথে আমি কিভাবে পা দিব। তো এই যে ভবিষ্যৎ নিয়ে যে সবকিছু আমি পুরো পরিকল্পনা করতেছি, মানে পূর্ব সব নির্ধারণ করতেছি কিভাবে কি করবো, এটাই হচ্ছে পরিকল্পনা বা প্ল্যানিং। এখানে প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ ও সেগুলো অর্জনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করার প্রক্রিয়া, ঠিক আছে? ওকে, পরিকল্পনার বৈশিষ্ট্য কি কি? লক্ষ্যমুখী, আগামী নর্মালি পড়লেই পারবা, কোনো বৈশিষ্ট্য এগুলো পড়লে পারবা। আচ্ছা, এখন পরিকল্পনার ধরন কয়েকভাবে ভাগ করা যায়। এটা হচ্ছে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। ওকে, স্বল্প মেয়াদী হচ্ছে যেটা 1 বছরের কম, মধ্যমেয়াদী হচ্ছে যেটা 1 থেকে 5 বছর, আর দীর্ঘমেয়াদী হচ্ছে যেটা 5 বছরের বেশি। অর্থাৎ এখানে হচ্ছে লেস দেন 1 বছর, এটা কি? এটা হচ্ছে 1 বছর থেকে বড় বাট 5 বছর থেকে না, এটা হচ্ছে 1 বছর থেকে বড় বাট 5 বছর থেকে ছোট, ঠিক আছে? এরকম। ধরো এটা যদি আমি বলি পরিকল্পনা ধরি এক্স, তাহলে এটা কি হবে? 1 বছর থেকে বড় বাট 5 বছর থেকে ছোট। আর এটা কি? 5 বছরের, এটা হচ্ছে 5 বছরের বড়, ঠিক আছে? এখন হচ্ছে আরো আছে স্ট্র্যাটেজিক পরিকল্পনা। বলতে বোঝায় যে অর্গানাইজেশনের বড় ধরনের কোনো পরিকল্পনা, ঠিক আছে? মানে অর্গানাইজেশনের কোনো লং টার্মের জন্য একটা পরিকল্পনা, যেটা নর্মালি ধরো আমার কম্পিটিটরসদের সাথে আমি কিভাবে পাল্লা দেবো, এরকম। তো এই বিষয়ে যে পরিকল্পনা, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরিকল্পনা। কার্যভিত্তিক পরিকল্পনা হচ্ছে আমার কাজটাকে, কাজ নিয়ে আঞ্চলিক, নর্মাল নামের সাথেই বোঝা যায়। এখন হচ্ছে প্রকৃতিগত পরিকল্পনা হচ্ছে উদ্দেশ্য, বাজেট। আচ্ছা, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমার মেইন গোল, ঠিক আছে? আমি মেইন কি অর্জন করতে চাই, ঠিক আছে? আর বাজেট হচ্ছে আমার যে পরিকল্পনা আছে এইটারই একটা সংখ্যাগত রূপে প্রকাশ। যেমন ধরো আমি যেমন পদ্মা সেতু যখন করছিল তখন কি? পদ্মা সেতু ছিল একটা করবে, বাট যখন বলছে এটার জন্য এই এই পরিমাণ টাকা লাগবে, ওইটাই হয়ে গেছে কি? বাজেট, ঠিক আছে? অর্থাৎ পরিকল্পনার সংখ্যাগত প্রকাশ। মিশন, আসলে ভিশন একটা জিনিস আছে। ভিশন হচ্ছে ধরো আমার, ধরো আমি বললাম যে একজন সরকার ধরো বললো আমার দেশের সবাই সব জায়গায় আমি কোয়ালিটি এডুকেশন এনশিওর করব। এখন এটা হচ্ছে আমার ভিশন। আর মিশন কি? আমার এই কোয়ালিটি এডুকেশনের জন্য আমার
কয়টা স্কুল, কয়টা কলেজ, কয়টা ইউনিভার্সিটি লাগবে, এইগুলা বসানো হচ্ছে। এগুলো হচ্ছে আমার মিশন, ঠিক আছে। অর্থাৎ ভিশন হচ্ছে একটু বড়, মিশন হচ্ছে এই ভিশনটা আমার অর্জন করার জন্য কি 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 করা লাগবে এগুলা, ঠিক আছে। মিশন ভিশনের সময় লক্ষ্য হচ্ছে একটা টাইম লিমিট দিয়ে দেওয়া। আর নীতি হচ্ছে, নীতি হচ্ছে তোমার কোনো কাজ করার সাধারণ কোনো দিক নির্দেশনা। যেমন ওই যে ম্যানেজমেন্টের নীতি পড়ছি, অর্থাৎ ভালোভাবে ম্যানেজমেন্ট করতে হলে আমার এই 14টা নীতি ফলো করতে হয়, মানে সাধারণ কিছু দিক নির্দেশনা, ঠিক আছে। রীতি বা কানুন হচ্ছে অনেক বছর ধরে চলে আসতেছে কিছু নিয়ম, যেমন আমরা বলি সামাজিক রীতি, ঠিক আছে। যেমন আমরা মুরব্বীদের দেখলে সালাম দেই, এটা নর্মাল ভালো কাজ, ধার্মিক কাজ এরকম। বা ধরো যারা সিগারেট খায়, ঠিক আছে, খুবই খারাপ একটা কাজ, আমি কখনো খাই না, বাট যারা সিগারেট খায় তারা করে কি, মুরব্বী দেখলে সরাই ফেলায়, ঠিক আছে। এটা কি ধরো বইয়ে লেখা আছে না, বাট এটা সমাজে অনেক বছর ধরে চলে আসতেছে, ঠিক আছে। সমাজে এরকম অনেক বছর ধরে চলে আসে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রীতি। তারপর হচ্ছে কৌশল হচ্ছে, এগুলোই আমার কঠিন তেমন কিছু নাই এখানে। ও কৌশল বলিনি, কৌশল হচ্ছে তোমার হচ্ছে যারা কম্পিটিটর আছে, কম্পিটিটরদের কিভাবে আমি টেক্কা দিব, ঠিক আছে, এটা। আচ্ছা, কর্মসূচি হচ্ছে আমার, কর্মসূচি আর প্রকল্প এই দুইটা কানেক্টেড। কর্মসূচি হচ্ছে একটা ওরকম ভিশন মিশনের মতনই। ধরো আমি বললাম কি, আমার একটা গ্রামে আমার পানির সমস্যা দূর করতে হবে, ঠিক আছে, এইটা হচ্ছে আমার কর্মসূচি, ঠিক আছে। এখন এই পানির সমস্যা দূর করার জন্য কি করা লাগবে, গ্রামে চাপকল বসানো লাগবে। এটাও না, একটু ভালো উদাহরণ দিই, ধরো আমি দেশের বিদ্যুতের সমস্যা সলিউশন বের করব, এটা হচ্ছে আমার কর্মসূচি, ঠিক আছে। অর্থাৎ বিদ্যুতের কোনো সমস্যা থাকবে না। এখন এইটা করার জন্য কি আমার, ধরো ওই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তারপর অন্যান্য পানি বিদ্যুৎ, মানে জল বিদ্যুৎ, তারপর সোলার বিদ্যুৎ, এরকম অনেক কিছু বিভিন্ন জায়গায় করবো। তো এই একটা হচ্ছে প্রকল্প, বাট ইন টোটাল আমার বিদ্যুতের সমস্যার সমাধান করা, ওইটা হচ্ছে কর্মসূচি, ঠিক আছে। অর্থাৎ কর্মসূচিটা বড়, প্রকল্প এটা ছোট, এগুলাই। তারপর হচ্ছে পরিকল্পনার প্রক্রিয়া, লক্ষ্য নির্ধারণ। আচ্ছা, এইটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, একটু সিরিয়ালি মুখস্থ করো। তারপর হচ্ছে এটাও পারবা, পরিকল্পনার বাধা ও সমস্যা, এটা একবার পড়লেই পারবা। বাট এটা কিন্তু সিরিয়ালি মুখস্থ করা মাস্ট, ঠিক আছে। এরপর এটা সিরিয়ালি মুখস্থ করা মাস্ট। তারপর পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণের, এখানে কি পরিকল্পনার প্রক্রিয়া লাগছে, এটা হবে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, ঠিক আছে। তো পরিকল্পনা এটা নর্মালি দুটো একটার সাথে কানেক্টেড, তো এটা পূর্ব পড়লেই হবে। ওকে, এরপর হচ্ছে পঞ্চম অধ্যায়। এটা কি, এটা হচ্ছে তোমাদের কি বলবো, কর্মী সংস্থান, ঠিক আছে। কর্মী সংস্থান বলতে বোঝায় যে নর্মালি চারটা কাজ হচ্ছে, কাজগুলো একটু পরে বলবো। আপাতত হচ্ছে নর্মাল আমার প্রতিষ্ঠানের জন্য কোনো কাজ করার জন্য তো অবশ্যই কর্মী দরকার। এখন এই কর্মীদের নিয়ে এসে যাচাই বাছাই করে ট্রেনিং দিয়ে, অর্থাৎ কর্মী, পারফেক্ট কর্মী পাওয়ার জন্য আমার অর্গানাইজেশনের যা যা করা লাগবে কর্মী নিয়ে, সবকিছুই কি, সবকিছুই হচ্ছে কর্মী সংস্থান, ঠিক আছে। এখন কর্মী সংস্থানের তোমার চারটা কাজ আছে, মেইন চারটা কাজ। কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ, স্থাপনা ও প্রশিক্ষণ। এটা আমি একটা উদাহরণ দিই, সবগুলো বুঝে যাবে, ঠিক আছে। এখন আমার কর্মী দরকার, কোন একটা কাজের জন্য 10 জন কর্মী দরকার। এখন কর্মী তো আমি বাসা থেকে যে উঠায় নিয়ে আসতে পারবো না, ঠিক আছে। বা কর্মী তো আমার নর্মালি কাজ করার জন্য লাফায় পড়তেছে না। তো আর হচ্ছে কর্মী তো জানেও না যে আমার এখানে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো এখন কর্মী সংগ্রহ বলতে বোঝায় যে আমি কর্মীদের মানে কর্মীদের না, সম্ভাব্য কর্মীদের, যারা আমার কর্মী হয়তো হইতে পারে, বাট আমার এই জিনিস সম্পর্কে তারা ইন্টারেস্টেড, ঠিক আছে, কাজ করতে, এরকম সবাইকে আমি অর্গানাইজেশন পর্যন্ত কোনোভাবে আনবো, ঠিক আছে। এটাই হচ্ছে কর্মী সংগ্রহ, আমাদের সম্ভাব্য কর্মীদের আনা। আমার কর্মী সংগ্রহ শেষ। এরপর এখন আমার ধরো 10 জন দরকার ছিল, আমার আসছে 100 জন, আমি তো 100 জন নিবো না, নিবো আমি সেই 10 জনই। অর্থাৎ যাচাই বাছাই করে 10 জন সিলেক্ট করা, এটাই হচ্ছে নির্বাচন, ঠিক আছে, কর্মী নির্বাচন।
এখন ওই 10 জন তো আমি সিলেক্ট করছি, আমার তো এখন ওইটা নিয়োগ দেওয়া লাগবে, ঠিক আছে? তো আমি নিয়োগ দিলাম, মানে জাস্ট আমি আমি মোটামুটি সিলেক্ট করে রাখছি, এটা হচ্ছে নির্বাচন। বাট এরপর আমি আমার যে অর্গানাইজেশন ফর্মাল যেসব রুলস আছে এগুলো দিয়ে তাকে তো আমার হায়ার করা লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়োগ। এরপর হচ্ছে আমি ধরো 10 জন নিলাম, এখন 10 জনই তো আমার কাজ সেই লেভেলের এক্সপার্ট এমন না, তো এদের হচ্ছে আরো ট্রেনিং দিয়ে কাজে একদম এক্সপার্ট করে গড়ে তোলা লাগবে, এটাই হচ্ছে প্রশিক্ষণ, ঠিক আছে? তো এই 4টা কাজ এগুলো তোমরা শিখে রেখো এবং সিরিয়াল শিখে রেখো। তারপর হচ্ছে আহ কর্মী সংগ্রহের পদক্ষেপ সমূহ আছে। এটা হচ্ছে তোমার বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ বলতে বোঝায় যে আমার কোন কোন বিভাগে কি কি পরিমাণ লোকের রিকোয়ারমেন্ট আছে, অর্থাৎ লোকের কি কি রিকোয়ারমেন্ট আছে, মানে কি কি কর্মী আমার লাগবে এটা আগে জানা। এরপর কর্মী তো লাগবে, এখন আমি কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করবো, এটা হচ্ছে উৎস নির্ধারণ। এরপর এখন আমি উৎস ঠিক করছি, ঠিক আছে? বাট আমার তো এখন আমি জানি ধরো অনলাইনে কি আছে, বিডি জবস, ঠিক আছে? এখন আমি ধরো আমি ঠিক করলাম আমার চাকরির প্রার্থীদের আমি ওখান থেকে সংগ্রহ করব, বিডি জবস থেকে। এখন এর জন্য ধর বিডি জবস এ কি করা লাগবে, বিজ্ঞপ্তি দেওয়া লাগবে বা একটা পোস্ট দেওয়া লাগবে, ঠিক আছে? এটাই হচ্ছে বিজ্ঞপ্তি প্রদান। এরপর এখন হচ্ছে কর্মী সংগ্রহের উৎস। উৎস প্রধানত 2 রকমের থাকে, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা কি বাহ্যিক। অভ্যন্তরীণ হচ্ছে অর্গানাইজেশনের মধ্যে থেকে, যেমন ধরো আমার একটু মিডিয়াম পদে কাউকে দরকার, আমি নিচের পদ থেকে উপরের পদে উঠাই দিব, ঠিক আছে? এটা হচ্ছে পদোন্নতি। তারপরে আবার পদ অবনতিও হইতে পারে, উপর থেকে নিচে নামাই দিলাম, ঠিক আছে? তারপর নিয়োজিত কর্মীদের সুপারিশ, অর্থাৎ আগে যারা আছে তারাই সুপারিশ করবে আরেকজনকে। তারপর শ্রমিক সংঘের সুপারিশ, তারপর নর্মাল স্কুলে পড়লেই পারবা। বাহ্যিক উৎস কি চাকরি সন্ধানী বাইরে থেকে আনা, তারপর শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমে নেয়, তোমরা জানো ইন্টার্নশিপ বা আরো বিভিন্ন ইয়া থেকে, ভার্সিটি থেকে কর্মী কালেক্ট করে। তারপর হচ্ছে চাকরি বিনিয়োগ কেন্দ্র, এরকম বিভিন্ন জায়গা আছে, ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে অভ্যন্তরীণ উৎসের কিছু সুবিধা অসুবিধা আছে, এগুলো একবার রিডিং করলেই হয়ে যাবে। তারপর এইটাই, তারপর হচ্ছে বাহ্যিক উৎসের সুবিধা অসুবিধা এগুলো একবার পড়লে হয়ে যাবে। তারপর হচ্ছে কর্মী নির্বাচন। আচ্ছা, একটা জিনিস আমার বলা হয় নাই, এখানে হচ্ছে এই কর্মী সংগ্রহ, ঠিক আছে? কর্মী সংগ্রহ, ঠিক আছে? এই কর্মী সংগ্রহকে বলা হয় ইতিবাচক কাজ এবং কর্মী নির্বাচনকে বলা হয় নেতিবাচক কাজ। এটা হচ্ছে তোমার খ নম্বরে কিন্তু অনেক আসে, তো সৃজনশীলে আসে। অর্থাৎ ইতিবাচক কেন, কারণ হচ্ছে যারা ধরো আমি বেকার মানুষ, আমি চাকরি করতে চাই, এখন হুট করে আমাকে কেউ, আমি যদি কোনো চাকরির অফার পাই, ঠিক আছে, আমি বিজ্ঞাপন দেখি, তখন কি আমার মনে একটা আগ্রহ জাগবে না? আমি এরকম অনেক অনেক চাকরি প্রার্থীরা এখানে চলে আসে আগ্রহ নিয়ে, ঠিক আছে? এর জন্য একটা ইতিবাচক কাজ। আবার নেতিবাচক কাজ কোনটা, এটা হচ্ছে কর্মী নির্বাচন। ওখানে আমি কি করবো, যে উদাহরণ দিচ্ছিলাম কি, আমার 100 জন চাকরি প্রার্থী অনেক আগ্রহ নিয়ে আসছে, এখানে আমি 10 জনের রাখবো, 90 জনের বিদায় করে দিব। এই 90 জনকে বিদায় করে দিলাম, এটা কি একটা, মানে ধর অর্গানাইজেশন ভালো, ঠিক আছে, বাট 90 জন কি হাসি মুখে এখান থেকে যাবে? যাবে না তো, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে একটা নেতিবাচক কাজ, ঠিক আছে? এরপর এখন হচ্ছে আমার কর্মী নির্বাচন। নির্বাচন কি, আমি ধরো ওই আমার 100 জন আসছিল, ওখান থেকে আমি কার কি কি গুণ আছে, কার ধরো কি কি দক্ষতা আছে, কে কার যোগাযোগ ভালো করতে পারে অনুষ্ঠানের সাথে, মানে তারপর কার প্রেজেন্টেশন স্কিল ভালো, এরকম অনেক কিছু দেখে দেখে আমি আমার যোগ্য ব্যক্তিকে নির্বাচন করব, এটাই হচ্ছে কর্মী নির্বাচন। এখানে অনেকগুলো ইয়া আছে, এগুলো একবার রিডিং দিলেই হবে। পদোন্নতি, আচ্ছা পদোন্নতি কি, মানে যেটা আমরা বলছি প্রমোশন, ঠিক আছে? অর্থাৎ এক নিচের পদ থেকে আমি উপরের পদে নিয়ে যাব, ঠিক আছে? এই পদে আছে, তাহলে আমি উপরের পদে নিয়ে নিব। এটা হচ্ছে আমার কর্মী পদোন্নতি। এখন পদোন্নতি 3 ভাবে হইতে পারে, একটা হচ্ছে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে, মানে হচ্ছে বয়স, ঠিক আছে? বয়সের ভিত্তিতে হইতে পারে। তারপর যোগ্যতা বা মেধার ভিত্তিতে হইতে পারে, জ্যেষ্ঠত্ব বা যোগ্যতার দুইটার ভিত্তিতে হইতে পারে। অর্থাৎ আমার অর্গানাইজেশন ধরো 3 জন ব্যক্তি আছে, একজনের বয়স 40 বছর, একজনের বয়স 20 বছর, একজনের বয়স 25 বছর। এখন আমার প্রমোশন একটা দিব, কাকে দিব? এটা হচ্ছে ধরো যে একজন আছে ধরো বয়স্ক 40 বছর, তারে প্রথমে দিলাম আমি জ্যেষ্ঠত্বের ভিত্তিতে, ঠিক আছে? তো বয়স শুধু বয়স হিসাবে দিলে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে হবে। এরপর ধরো বললাম যার বয়স হলো 25 বছর, ঠিক আছে, না যার বয়স হচ্ছে তোমার ধরো, কিন্তু বাট যে 40 বছর সে তেমন কাজ পারে না, এবং যে 20 বছর সে কাজে একবারে সেই লেভেলের এক্সপার্ট, আর যে 25 বছর সেও এক্সপার্ট, বাট যার 20 বছর তার লেভেলে না, ঠিক আছে? অর্থাৎ সবচেয়ে ভালো
কাজ এক্সপার্টে যদি আমি র্যাঙ্ক করি তাহলে যে 20 বছর সে সবচেয়ে ভালো, দ্বিতীয় যে 25 বছর এবং যে 40 বছর সে কিছু পারে না তেমন। এখন আমি যদি জ্যেষ্ঠত্বের ভিত্তিতে আমি প্রমোশন দিব 40 বছরের লোককে, এবং যদি আমি কাজে যে এক্সপার্ট শুধু এক্সপার্টিসের উপর ভিত্তি করে দিই, অর্থাৎ মেধা বা যোগ্যতার ভিত্তিতে, তখন আমি দিব যে 20 বছর বয়স তাকে। আর আমি যদি দুইটারই সমন্বয় করি তখন দিব কারে, যার 25 বছর বয়স। ঠিক আছে, এইটাই হলো 3 রকম আমার হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে শুষ্ক পদোন্নতি, যেটা হচ্ছে ধরো আমার জাস্ট র্যাঙ্ক বাড়বে, ঠিক আছে, মানে কোম্পানিতে আমার পজিশন বাড়বে বাট বেতন বাড়বে না, এটাই। কর্মী নিয়োগ, এটা একদমই সহজ, এটা একবার দেখলেই পারবা। প্রশিক্ষণ, এটাও যেটা হচ্ছে আমি কর্মীদের নিয়ে নিছি, এদের আমি এরা এক্সপার্ট আরো এক্সপার্ট বানাবো আর কি, এটাই। প্রশিক্ষণের গুরুত্ব, এটাও একবার রিডিং দিলেই হবে। এই জন্য খুবই সহজ, আসলে পড়ার তেমন কিছু নাই। এইগুলো একটু দেখে নিও, এগুলো নর্মালি এমসিকিউতে বেশি আসে, ঠিক আছে, কোনটা কোন ধরনের কি একটু ভালো মতো পড়ো, এমসিকিউতে আসে প্রচুর। তারপর হচ্ছে আমার নেতৃত্ব। আচ্ছা, এইখানে এইখানে হচ্ছে জাস্ট বেশি কিছু নাই। নেতৃত্ব দেওয়ার হচ্ছে ধরো মানে নেতৃত্ব বলতে কি বোঝায়, জাস্ট হচ্ছে লিডারশিপ, ঠিক আছে। আমার আন্ডারে অনেক মানুষ থাকবে, এদের আমি লিড দিয়ে আমার যে গোল আমি লক্ষ্যে নিয়ে যাব, ঠিক আছে, এটাই হচ্ছে আমার নেতৃত্ব, ঠিক আছে। এখন নেতৃত্ব কয়েক রকম হইতে পারে, যেমন যদি ক্ষমতার ভিত্তিতে বলি, অন্য কালার দেই, রেড দেই। যদি ক্ষমতা ভিত্তিক বলি তখন হচ্ছে 4 রকম হইতে পারে। একটা হচ্ছে স্বৈরতান্ত্রিক, এরা হচ্ছে জাস্ট যে উচ্চ পদে আছে সে কিছু চিন্তা ভাবনা করবে না, সে জাস্ট স্ট্রিক্টলি কাজ দিবে, কাজ আদায় করবে, ঠিক আছে, মানে এমনি অন্য কোনোতে আবেগ টাবেগ নাই, জাস্ট কাজ দিবে, কাজ আদায় করবে, শেষ, স্ট্রিক্ট একদম। পিতৃসুলভ হচ্ছে সে কি করে, সেও এটা হচ্ছে তোমার স্বৈরতান্ত্রিকের আর একটু ভালো সংস্করণ, ঠিক আছে। যেমন তোমাদের ফ্যামিলিতে কি দেখো, নর্মালি তো বাবারাই ফ্যামিলির প্রধান, ঠিক আছে, বাড়ির কর্তা, বাট ওনারা কি কখন, ওনারা চায় কি তোমাদের নর্মালি যার যেটা দায়িত্ব সেটা তোমরা ঠিক মতো পালন করো, ঠিক আছে। বাট বাবা কি সবসময়, হ্যাঁ পিঠায় ঠিক আছে, পিঠায় পুঠায় কাজ করে, বাট ওইটা ওই লেভেলে না, ঠিক আছে। সে চায় তুমি যাতে, সে ভালোভাবে চায়, তার একটা পজিটিভ উদ্দেশ্য থাকে, সে ভালোভাবে চায় তুমি যাতে তোমার কাজে পারফেক্ট হও। বাট এই স্বৈরতান্ত্রিকে তোমার সবসময় যে পজিটিভ ইয়া থাকবে এরকম না। যেমন বললে ধরো বিভিন্ন দেশের শাসকরা মাঝে মাঝে স্বৈর শাসন হয়ে যায়, ঠিক আছে, বাংলাদেশেও রিসেন্টলি, আচ্ছা পলিটিক্যাল কথা না বলি, তো এরকম আর কি ইয়া হয়ে যায়, ঠিক আছে। তো এই যে অর্থাৎ একটা হচ্ছে নেগেটিভ ভাবে অনেকটা দেখা হয় যে আমরা আমার আন্ডারে কারা কারা আছে এদের কথা কোনো ভাববো না, আমি জাস্ট আমার মত দিয়ে যাব এবং আমারটাই, আমার যে ইচ্ছা আমি সেটাই হচ্ছে ইয়া করব, ঠিক আছে। ওইটাই আমার পুরানো, আমার কথাই চলবে, অন্যদের জন্য ভালো খারাপ হোক এটা আমার দেখার বিষয় না। বা পিতৃসুলভ, সে কি তোমার বাবা ধরো তোমাকে দিয়ে কাজ করে, ঠিক আছে, তারই কর্তৃত্ব বজায় থাকে, বাট সে কিন্তু তোমাদের কথা চিন্তা করেই করে, ঠিক আছে। অর্থাৎ এইটাই হচ্ছে পার্থক্যটা পিতৃসুলভ আর হচ্ছে স্বৈরতান্ত্রিকে। আর গণতান্ত্রিক হচ্ছে যেটা হচ্ছে তোমার ধরো নর্মালি সবার যারা যারা আছে সবার মত নিয়েই কাজ করা হয়, ঠিক আছে। মানে ধরো সবার মত নিয়ে বলতে কি, গণতন্ত্র কিরকম হয়, একটা স্কুলে যদি ধরো তোমার ক্লাসে ধরো একটা কিছু দরকার, ঠিক আছে, ক্লাসরুম ধরো 2টা রুম আছে, এখন টিচার চাইলেই করতো কি, তোমরা আজকে থেকে এই রুমে ক্লাস করবে না এই রুমে ক্লাস করবে, ডাইরেক্ট বলে দিতে পারতো। বাট ওইটা না করে যদি তোমাদের মধ্যে একটা ভোট হয় যে তোমরা কি এই রুমে ক্লাস করতে চাও নাকি ওই রুমে ক্লাস করতে চাও, তো সবার একটা মত নিয়ে যদি ডিসিশন হয় সেটা কি হবে, গণতান্ত্রিক, ঠিক আছে। আর হচ্ছে মুক্ত বা লাগামহীন, এখানে হচ্ছে কোনো মানে নেতা আছে বাট নেতার কোনো ভূমিকা নাই, ঠিক আছে, অর্থাৎ যে যার যা ইচ্ছা সে তাই করতে পারে, নেতা ঘুমায়, এরকম আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে 4টা ইয়া, এইটা তোমরা দেখে যাবা, তোমার সুবিধা অসুবিধা গুলো দেখে যাবা। তারপর আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক এটা আছে, এটাও নর্মাল নাম সেটাই, এটা বোঝানোর কিছু নেই। তারপর প্রশ্নের ভিত্তি ইতিবাচক নেতিবাচক, আচ্ছা এইটা হচ্ছে তোমার ইতিবাচক বলতে তোমার নেতৃত্বের ক্ষেত্রে ইতিবাচক মানে কি, ভালো, অর্থাৎ ভালোভাবে নেতৃত্ব দেওয়া, যেমন জাস্ট ভালোভাবে পজিটিভ সবার সাথে হাসি খুশি রেখে কতখানি কাজ আদায় করে নেওয়া যায়, ঠিক আছে। বাট নেতিবাচক হচ্ছে মেরে পিটায় ভয় দেখায় যেমনি হোক কাজ আদায় করা, এই হচ্ছে ইতিবাচক নেতিবাচক। আর
তোমার হচ্ছে দৃষ্টিভঙ্গি ভিত্তিক একটা আছে, এটা হচ্ছে কর্মকেন্দ্রিক আর হচ্ছে কর্মী কেন্দ্রিক। এটা কি এটা নামের মধ্যেই আছে, অর্থাৎ মেইন যে ফোকাস আমার আমার যে মেইন ফোকাসটা কার দিকে থাকবে, কাজের দিকে নাকি আমার মানে কর্মীদের দিকে, ঠিক আছে, কর্মের দিকে নাকি কর্মীদের দিকে, এইটাই ভিত্তিতে ভাগ করা হয়। এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি ভিত্তিক নেতৃত্ব। তো নেতৃত্ব ইয়াটা পড়বা। আর তোমাদের চ্যাপ্টারে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আছে নির্দেশনা, এটাও খুবই সহজ, ওইটাও একবার রিডিং করবা তাহলে এই চ্যাপ্টারটা হয়ে যাবে, ঠিক আছে। মানে ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারে সবই সহজ ভাই, তুমি বই পড়ো নাই দেখে এখন তোমার কাছে কঠিন লাগতে পারে। এখন তো আমি তো তোমার 2 বছরের পরে তো আমি 2 ঘন্টায় পড়াবো না, ঠিক আছে। তো নর্মাল এখন সবার পড়ানো সম্ভব না। তো এইটাই মেইনলি চ্যাপ্টার আছে। আর হচ্ছে তোমার নির্দেশনা আছে, ওইটা একটু দেখে নিও। আচ্ছা, এরপর হচ্ছে নিয়ন্ত্রণ। তো নিয়ন্ত্রণ কি? নিয়ন্ত্রণ হচ্ছে আমার ধরো আমি মানে সব কাজকর্ম করলাম, ঠিক আছে, প্ল্যান অনুযায়ী সব কিছু করলাম, মানে এখন প্ল্যান অনুযায়ী আমি প্ল্যান করছি দেখে প্ল্যান তো ওইটাই হবে। আমি ধরো বললাম আমার বছরে 10,000 প্রোডাক্ট সেল করা লাগবে, ঠিক আছে। এখন আমি প্ল্যান তো করছি ভালো, বাট আমার সেল 10,000 তো নাও হইতে পারে, কমও হইতে পারে, বেশিও হইতে পারে। তো এই যে আমি যেটা মানে আমি যেটা গোল ঠিক করে রাখছিলাম ওই গোল অর্জন করতে পারছি কিনা, কতটুক পারছি, কতটুক পারি নাই, কিভাবে কিসের জন্য পারি নাই, কিভাবে করলে পারবো, এই সব বিষয় নিয়েই হচ্ছে নিয়ন্ত্রণ, ঠিক আছে। ওকে, তো নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য, পরিকল্পনা নির্ভর, এটা নর্মাল পড়লেই পারবা। তারপর হচ্ছে নিয়ন্ত্রণের ধাপ সমূহ, ঠিক আছে। প্রথমে কি তোমার মান নির্ধারণ, এটা হচ্ছে এরকম ভাবে আসে, ঠিক আছে। এটা সবুজ দিয়ে দেখি। এইটা হচ্ছে ধাপ সমূহ, ধাপগুলো পরে আমি একটু ভালোভাবে বুঝাবো, আগে নিয়ন্ত্রণের গুরুত্ব দেখে নাও। তো নিয়ন্ত্রণের গুরুত্ব হচ্ছে নর্মালি এটা কি তোমার ধরো লক্ষ্যটা অর্জন হয়েছে কি এটা নিশ্চিত করো। যেটি বললাম যে লক্ষ্যটা আমার আমার আসল লক্ষ্য কি ছিল এবং আমার নতুন লক্ষ্য কি হয়েছে, এই দুটো কম্পেয়ার করা এবং কেন আমি আমার আদর্শ লক্ষ্য বা গোল আমি পূরণ করতে পারি না এটা দেখা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এগুলোর জন্য কি হয়, আমার যেই আদর্শ মান যদি অর্জন না হয়, এখনো যদি আমি আমার গোলটা অর্জন না করতে পারি, বাট নেক্সট টাইম যাতে আমি করতে পারি ওর জন্য আমার একদম প্রপার ভাবে প্ল্যান করা যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার নিয়ন্ত্রণ, অনেকগুলো গুরুত্ব আছে, এগুলো তোমরা দেখে নিও। সে নিয়ন্ত্রণের ধরন, এটাও আছে তোমার পূর্ব নিয়ন্ত্রণ, এগুলো দেখে নিও, এগুলো সহজ আছে, এগুলো অত গুরুত্বপূর্ণ না। এটা নিয়ন্ত্রণের ধরন গুলা পড়ে নিও, এগুলো গুরুত্বপূর্ণ না তেমন। নিয়ন্ত্রণ ও পরিকল্পনার সম্পর্ক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি বলছিলাম কি পরিকল্পনার আগের ধাপ কি নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণের পরের ধাপ কি পরিকল্পনা, ঠিক আছে। অর্থাৎ আমি যখন নিয়ন্ত্রণে কি হয়, আমি হচ্ছে দেখি যে আমার আমার যেই গোল ছিল আমি গোল পূরণ করতে পারছি কিনা, যদি পারি তাহলে ভালো, না পারলে কি করি আমি সংশোধনমূলক ব্যবস্থা নেই, ঠিক আছে। এখন সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার ফলে কি হয়, আমি আমি দেখছি এই বছর আমি গোল আমার টার্গেট যেটা ছিল আমি পূরণ করতে পারি নাই, বাট কি কি কারণে পারিনি ওগুলো ফাইন্ড আউট করব, এবং এই ফাইন্ড আউট করে এগুলো কিভাবে করে আমার গোল পূরণ করা যাবে এগুলো আমি বুঝবো। এই অনুযায়ী কি হবে, আমার নিয়ন্ত্রণটা যদি ঠিক মতো হয় এটার প্রভাব কই পড়বে, পরে পরের বারের পরিকল্পনায়, ঠিক আছে। কারণ পরের বার তাহলে পরিকল্পনা আরো ভালোভাবে করবো যাতে আমার যে টার্গেট ছিল সেটা পূরণ হয়। তো এই রে এটা নিয়ন্ত্রণের সাথে পরিকল্পনা রিলেটেড, ঠিক আছে, এটা এখানে বলা হয়েছে। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে নিয়ন্ত্রণের ধাপ, এটা আমি ঠিকমতো পড়িনি, এখন পড়াবো। প্রথমত হচ্ছে আদর্শ মান প্রতিষ্ঠা, এটার মানে কি, এটা অন্য কালি দিয়ে লিখি। আদর্শ মান প্রতিষ্ঠা, আদর্শ মান হচ্ছে জাস্ট টার্গেট। যেমন যেটা বলছিলাম যে বছরে 10,000 প্রোডাক্ট উৎপাদন করা, ঠিক আছে, 10,000 প্রোডাক্ট উৎপাদন করা, এটা হচ্ছে আমি একটা টার্গেট, ঠিক আছে, 10,000 প্রোডাক্ট। এখন এটা হলো জাস্ট আমার শুরুতে একটা ফিক্স করা লাগবে যে আমার এই টার্গেটটা কি, এটা যাতে আমি জানি, ঠিক আছে। এটা হচ্ছে আদর্শ মান প্রতিষ্ঠা। এরপর হচ্ছে প্রকৃত কার্যফল পরিমাপ। এখন আমি 10,000 প্রোডাক্ট উৎপাদন করব, ঠিক আছে, বাট এটা আমার ইচ্ছা, আমি পূরণ করবো, আমার টার্গেট, বাট এই 10,000 যে আমার উৎপাদন হবে এমন তো কোনো গ্যারান্টি নাই। তো আমার প্রকৃত হবে কয়টা উৎপাদন হয়েছে এটা আমি দেখবো। ধরো আমার আদর্শ মান ছিল হচ্ছে 10,000, ঠিক আছে, বাট আমার উৎপাদন হয়েছে ধরো
উৎপাদন হয়েছে ধরো তোমার 9,000, ঠিক আছে। আমার 10,000 ছিল আদর্শ মান, বাট আমি উৎপাদন করছি কয়টা, 9,000টা, অর্থাৎ আমার 1,000টা কম হয়েছে, অর্থাৎ আমার আদর্শ মান পূরণ হয় নাই, ঠিক আছে। এটা হচ্ছে আমি এখন পরিমাপ করব। আমার হচ্ছে 9,000 হইলো, এখন করবো কি 9,000 আর 10,000-এর তুলনা করব। এখন 9,000 মানে কি আমার এটা পূরণ হয় নাই। এখন পূরণ যদি না হয় তাহলে আমি কি করব, আমি বিচ্যুতি নির্ণয়, বিচ্যুতি কত, 1,000, ঠিক আছে। অর্থাৎ আমি প্রথমে একটা গোল ঠিক করব, টার্গেট ঠিক করব, তারপর টার্গেটের সাথে আমি একটা ইয়া করবো, এখন আমার প্রকৃত কি ফলাফল হয়েছে ওইটা মাপবো, এরপর এই দুইটার তুলনা করব, তুলনা করে যেই আমার বিচ্যুতি বা পার্থক্য আসে, ঠিক আছে, ওইটা কি ওইটা নির্ণয় করব। এরপর এই 1,000 আমার কেন হইলো না এইটা আমি ফাইন্ড আউট করবো। এটা কি হবে, ফাইন্ড আউট করার পর এটা কিভাবে এটা সমাধান করা যায় ওই ব্যবস্থা গ্রহণ, ঠিক আছে, ওইটা কি আমার সংশোধনীমূলক ব্যবস্থা। এখন ধরো এটা কখন, যখন হচ্ছে আমি আমার টার্গেট পূরণ করতে পারবো না, যখন পারবো তখন কি, তো ধরো পূরণ হয়ে গেছে, আমি কিছু করার নেই, চাইলে করতে পারো সামনের বছর ধরো নতুন আরো বড় টার্গেট নিতে পারো, এরকম কিছু করা যাইতে পারে, ঠিক আছে। এটাই ছিল ইয়ার ধাপ সমূহ। তো এই নিয়ন্ত্রণের কাজ আছে, এটাও দেখে নিও তোমরা, এটা সহজ আছে। তো এই ছিল এই চ্যাপ্টারের, এবং পুরো ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারে শর্ট সিলেবাস এগুলাই আছে। তো আশা করি তোমরা সবাই ভালো পরীক্ষা দিবে, কারণ পড়া আসলে অত বেশি না। আর তুমি দেখছোই তো এখানে পড়া এত সহজে, আমি সব পড়াইও নিয়ে মিসকিপ করে গেছি, যদিও আমার সময় স্বল্পতা ছিল, বাট তোমাদের সময় স্বল্পতা অতটা নাই, আছে মানে সময় তো বেশি না, তোমাদের কালকেই পরীক্ষা, বাট তোমরা যদি এই একটা রাতও যদি কোনো মতে রিডিংটা দিয়ে যাও পরীক্ষা হলে, ভাইয়া বিশ্বাস করো এই একটা বার রিডিংই তোমাকে 100-তে 80+ না দেখ, বাট 60+ কিন্তু এনে নিতে পারে, ঠিক আছে। তো তুমি বুঝতেছো এই সহজ জিনিসটা, তুমি এক রাত পড়ে তুমি 60+ পাইতে পারো, তাহলে ভালো মতো পড়লে, আর যদি তোমার নিজস্ব মেধা একটু বেশি থাকে, ক্যাচ যদি ভালো করতে পারো, তুমি কিন্তু এক রাত পরে A+ পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তাহলে এই সুযোগটা কিন্তু তোমার মিস করা উচিত না, একদম ভয়াবহ একটা ভুল হবে, ঠিক আছে, এটা মিস করা। তো আশা করি সবাই এটা গুরুত্ব বুঝবা, এবং পরীক্ষার আগের রাত ভালো মতো বইটা পড়বা। পুরো বইটা পড়া সম্ভব না, ধরো টেস্ট পেপার থেকে অনেক কোশ্চেন সলভ করতে পারো, যদি তুমি কোনো স্যার বা ভাইয়ের কাছে পড়ো, তাদের কাছে বিভিন্ন নোট থাকে, নোটগুলা পড়তে পারো, ঠিক আছে। তো এরকম, বাট পড়বা, পড়ে ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার পড়ে তুমি শেষ করতে পারবে এক রাতে ইনশাল্লাহ, ঠিক আছে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইলো। আশা করি সবার পরীক্ষা অনেক অনেক ভালো হবে, এবং সবগুলো পরীক্ষায় তোমরা একদম ফাটাই দিবা। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।